This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন এসএসসি যে নির্দেশটি দিয়েছে, এসএসসি যে নোটিফিকেশনটি দিয়েছে, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যে নির্দেশগুলো ছিল সেই নির্দেশগুলো কমপ্লাই করার জন্য, অর্থাৎ সেই নিয়মগুলো, সেই নির্দেশগুলো মান্যতা দিয়ে কিন্তু ফ্রেশ সিলেকশন প্রসেসের যে নোটিশ দেওয়ার কথা ছিল 31শে মের মধ্যে, সেইটাই কিন্তু তারা 30 তারিখে সেই নোটিফিকেশন দিয়েছে। কিন্তু নোটিফিকেশনটি পাবলিশ হওয়ার পরে দেখা গেছে যে তারা যে আদালতের যে নির্দেশটি তারা পালন করতে গিয়ে তারা আদালতের যে নির্দেশগুলো ছিল, যেই মোতাবিক নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হওয়ার কথা, সেই নির্দেশগুলো কিন্তু মান্যতা দিতে পারেননি। যেমন দেখা গেছে আদালতে যখন এই মামলা আসে এবং জজ সাহেবরা কিন্তু স্পেসিফিক্যালি সুপ্রিম কোর্টের যে নির্দেশ 3 তারিখের যে নির্দেশ, পরবর্তী 17 তারিখের যে নির্দেশ, সেখানে কিন্তু কিভাবে নতুন ফ্রেশ সিলেকশন প্রসেস হবে, কোন কোন ভ্যাকেন্সিতে হবে, তারপরে ধরুন কারা পার্টিসিপেট করতে পারবে, সব থেকে বড় কথা কারা পার্টিসিপেট করতে পারবে না, সে কথাও কিন্তু সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যে নির্দেশগুলো ছিল সেখানে কিন্তু স্পষ্টতই বলা ছিল। অথচ দেখা গেল যখন নোটিশ পাবলিশ হলো সেখানে বলা হলো যে নতুন একটি রুল ফ্রেম করা হয়েছে এবং সেই রুলের অনুযায়ী কিন্তু এই ফ্রেশ সিলেকশন প্রসেসটি সেটা সম্পূর্ণ করবেন। দ্বিতীয় দেখা গেল যে তারা যে নিয়োগ প্রক্রিয়ার যে মার্কস ডিভিশনগুলো ছিল, যেমন আগের নিয়োগ প্রক্রিয়ায় দেখা গেছে 100 নাম্বার ছিল টোটাল, তার মধ্যে 55 ছিল রিটেন এক্সামিনেশন এবং 35 ছিল একাডেমিক এবং ট্রেনিং কোয়ালিফিকেশনের মার্কস, এবং তারপরে 10 নাম্বার ছিল ইন্টারভিউর মার্কস। এক্ষেত্রে দেখা গেল এই যে মার্কসের যে ডিভিশনটা সেটা পরিবর্তন হয়ে গেল। দেখা গেল যে 60 নাম্বার বরাদ্দ হলো রিটেন এক্সামিনেশনের ক্ষেত্রে, 10 নাম্বার বরাদ্দ হলো ইন্টারভিউর ক্ষেত্রে, ইন্টারভিউর মতনই আর একটা 10 নাম্বার বরাদ্দ হলো একটা নতুন নতুন একটা মার্কস ডিভিশন নিয়ে আসলেন। সেখানে দেখা গেল যে লেকচার ডেমনস্ট্রেশন 10 নাম্বার সেখানে দেওয়া হয়ে গেল। তারপরে আরো 10 নাম্বার রাখা হলো টিচার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে এবং একাডেমিকের ক্ষেত্রে, যেটা আগে 35 ছিল সেটা বর্তমানে নামিয়ে আনা হলো 10 নাম্বারের ক্ষেত্রে। অর্থাৎ নতুন নিয়ম যে রুলটা ফ্রেম করা হলো সেখানে দেখা গেল দুর্নীতির যে পথটা, যার জন্য কিন্তু পুরো আগের নিয়োগ প্রক্রিয়াটা ক্যান্সেল সেটা সাইড হয়েছিল, সেটার পথই কিন্তু আরো প্রশস্ত করার জন্য সেই কিন্তু রুলটা ফ্রেম হলো। অথচ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যে নির্দেশ ছিল সেখানে কিন্তু নতুন রুল ফ্রেমের কথা বলা ছিল না, সেখানে কিন্তু বলা ছিল আগের যে রুলটি ছিল, অর্থাৎ সেই সময় 4টে সিলেকশন প্রসেসের যে রুলগুলো ছিল সেগুলোই কিন্তু এসএসসি কে মান্যতা দেওয়ার কথা বলেছিল। এবং সেক্ষেত্রে কিন্তু ডিভিশন বেঞ্চের যে জাজমেন্ট ছিল সেখানে কিন্তু স্পষ্ট বলেছিল যে এসএসসি কে তার পলিসি ডিসিশন নেওয়ার যে পাওয়ার সেটা কিন্তু এসএসসি কে দেওয়া হয়েছিল এই রুলগুলো কমপ্লায়েন্সের জন্য, অর্থাৎ যে নিয়োগের যে রুলগুলো ছিল, অর্থাৎ 16 সালের যে রুল ছিল সেটা কিন্তু সেই নিয়োগের ক্ষেত্রে যাতে ওই রুলগুলো কমপ্লাই হয় সেইটা দেখার জন্য কিন্তু এসএসসি কে পলিসি ডিসিশন নেওয়ার কথাও বলা আছে জাজমেন্টে। অর্থাৎ দেখা গেল যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যে নির্দেশগুলো ছিল সেগুলো কিন্তু তারা এই যে নোটিফিকেশন সেখানে স্পষ্টভাবে ফুটিয়ে তুলতে পারেনি। এবং সত্যি কথা বলতে সেখানে দেখা গেল এসএসসির সেই সদিচ্ছার অভাব আছে এই নিয়োগ প্রক্রিয়াটা যেভাবে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট বলেছে সেইভাবে সম্পূর্ণ করার ক্ষেত্রে। এখানে আরেকটি বিষয় দেখা গেছে 10 নাম্বার বরাদ্দ হয়েছে টিচার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে, যারা আগে পূর্ববর্তী কোনো টিচার হিসাবে কাজ করেছেন তাদের জন্য কিন্তু প্রত্যেক বছরের জন্য 2 নাম্বার করে, অর্থাৎ সর্বোচ্চ 10 নাম্বার কিন্তু সেই টিচার এক্সপিরিয়েন্সের জন্য রাখা হয়েছে। অথচ এই মামলা হয়েছিল, মামলার পরে যে ওই প্যানেল বাতিল হয়েছিল সেখানে কিন্তু এই অভিযোগ নিয়েই হয়েছিল যে সেখানে করাপশন হয়েছে এবং সেই করাপশন কিন্তু আদালত তার জাজমেন্টে সেখানে মান্যতা দিয়েছে যে করাপশনের কথা কিন্তু একাধিকবার উঠে এসেছে। করাপশনের কারণে যারা ডিপ্রাইভ হলো, যারা তাদের চাকরি থেকে বঞ্চিত হলে তাদের আরো বঞ্চিত করার ক্ষেত্রে কিন্তু এই রুল ফ্রেম করা হয়েছে এবং এই 10 নাম্বারটি তাদের অ্যাডিশনাল দেওয়ার কথা বলেছে। অর্থাৎ যারা ডিপ্রাইভ ক্যান্ডিডেট আছে, যারা এলিজিবল, যোগ্য সম্পূর্ণ, মেধা সম্পূর্ণ যারা এলিজিবল ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু এই সিলেকশন প্রসেসটা যদি 2025-এর রুল অনুযায়ী হয় তাহলে কিন্তু তারা পরীক্ষা দেবে 100 নাম্বারে না, তাদের কিন্তু সেক্ষেত্রে পরীক্ষা হবে 90 নাম্বারে। অথচ যারা টিচার হিসাবে যাদের চাকরিটাই বাতিল বলে ঘোষণা হয়েছে তারা সিলেকশন প্রসেস শুরু হওয়ার আগে থেকেই এগিয়ে থাকবে, অর্থাৎ তাদের একটি
এখানে তারা একটি চক্রান্ত করেছে, যেখানে দেখা গেছে যে যারা অবৈধভাবে পেয়েছে তাদেরকেই আবার রাখার ব্যবস্থা করা হয়েছে। আরেকটি যেটা কথা, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট অবশ্যই সেখানে তার জাজমেন্টে সেখানে কিন্তু একদম স্পষ্টভাবে বলে দিয়েছে যারা টেন্টেড ক্যান্ডিডেট, অলরেডি যারা স্পেসিফিক্যালি ফাউন্ড টেন্টেড, তারা কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় পার্টিসিপেট করতে পারবে না। সে কথাও কিন্তু সুপ্রিম কোর্ট তার জাজমেন্টে বলেছে। সেখানে এই যে নোটিফিকেশনটা বেরিয়েছে সেখানে কিন্তু কোথাও বলা নেই যে তারা এখানে পার্টিসিপেট করতে পারবে বা পারবে না, সেই নিয়ে কিন্তু কিছুই উল্লেখ নেই। অর্থাৎ নোটিফিকেশনটি যেটি পাবলিশ করেছে এসএসসি সেটি একটি ফল্টি নোটিফিকেশন, সেটি কোনোভাবেই সুপ্রিম কোর্টের এবং হাইকোর্টের যে নির্দেশগুলো ছিল সেগুলো মান্যতা দেয়নি, তাই কোনোভাবেই এই নোটিফিকেশনটি থাকতে পারে না। সেটাকেই চ্যালেঞ্জ করে যারা ডিপ্রাইভ ক্যান্ডিডেট তারা মামলা করেছে এবং আশা করি আদালতও এই বিষয়ে সম্মতি প্রদান করবে। তাই দ্বিচারিতা তো অবশ্যই, এবং এখানে ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে। দেখুন, সুপ্রিম কোর্টের নির্দেশ, আশা করি তারা যখন এই রুল ফ্রেম করেছে নিশ্চিতভাবে সেখানে আইনি যারা বিশেষজ্ঞ ছিল তাদের পরামর্শ নিয়েই সেটা করা হয়েছে, এবং সেই রুলটা ফ্রেমিং এর ক্ষেত্রে তারা এটা ভালোভাবেই জানে সুপ্রিম কোর্টের কি নির্দেশ এবং হাইকোর্টের কি নির্দেশ ছিল। তারা এটা জানা সত্ত্বেও যখন এই তাদের ফল এসছে, তার মানে এটা আমাদের ধরে নিতে হবে এটা ইচ্ছাকৃতভাবে করেছে, এবং যারা অবৈধভাবে চাকরি প্রাপক, যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তাদেরকে আরো কিছুদিন স্কুলে রাখার জন্য এই ব্যবস্থা করা বলে মনে করি আমি। এই বিষয়ে নিশ্চিতভাবে যারা ধরুন ডিপ্রাইভ ক্যান্ডিডেট আছে তারা একাধিকবার বলেছে যে এইভাবে কোনো রুল ফ্রেম করা যায় না। সুপ্রিম কোর্টের যে নির্দেশগুলো ছিল, হাইকোর্টের যে নির্দেশগুলো ছিল, সেগুলো মান্যতা দিয়েই এই ফ্রেশ সিলেকশন প্রসেস করতে হবে, এবং এখানে সবাইকে যারা যোগ্য প্রার্থী আছে প্রত্যেককে সমান সুযোগ দিতে হবে, এবং সমান সুযোগের দেওয়ার পরে মেধার ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে, এবং যে বেশি যোগ্য, যে বেশি মেধা সম্পন্ন সেই স্কুলে যাবে এবং বাচ্চাদের পঠন পাঠন দান করবে। সুপ্রিম কোর্টের যে নির্দেশগুলো আছে আমাদের তো আর নতুন করে কিছু চাওয়ার নেই। একটা লং জার্নি হয়ে সে সিঙ্গেল বেঞ্চ থেকে শুরু করে ডিভিশন বেঞ্চ, একটা লং কিন্তু আদালতে একটা হিয়ারিং প্রসেস, এবং আলটিমেটলি কিন্তু সুপ্রিম কোর্ট তার ভার্ডিক্ট দিয়েছে, এবং সুপ্রিম কোর্ট হাইকোর্ট যে ভার্ডিক্ট গুলো দিয়েছে সেখানে যে নির্দেশগুলো আছে সেই মোতাবেকই কিন্তু এই নোটিফিকেশন বা নিয়োগ প্রক্রিয়ার যে ফ্রেশ নিয়োগ প্রক্রিয়ার যে নোটিফিকেশন সেই অনুযায়ী কিন্তু করবে। বর্তমানে যেটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে যেহেতু যারা স্পেসিফিক্যালি টেন্ডেড, অর্থাৎ যারা চিহ্নিত অলরেডি দাগি হিসেবে যারা চিহ্নিত হয়েছে, তারা সিলেকশন প্রসেসে বসতে পারবে না। তাহলে সব থেকে বেশি এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে টেন্টেড কারা এবং নন টেন্টেড কারা, এইটা কিন্তু আইডেন্টিফাই করা। এইটা কিন্তু এখনো পর্যন্ত পাবলিক ডোমেনে বলুন বা আমাদের কাছে বলুন এমন কিন্তু কোনো লিস্ট আমরা পাইনি যেখানে বলছে এই ব্যক্তিগুলো যারা অলরেডি চিহ্নিত হয়েছে টেন্টেড বলে, বা এই ব্যক্তিগুলো এখনো অলরেডি চিহ্নিত হয়নি টেন্টেড বলে। তার মানে কি সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে এই যে লিস্ট, এইটা কিন্তু প্রকাশিত হওয়ার খুব ইমিডিয়েটলি প্রয়োজন আছে, তাহলে দেখা যাবে যারা সাধারণ ধরুন যারা পার্টিসিপেন্টস আছে এই সিলেকশন প্রসেসে তারাও কিন্তু কিছুটা রিলিফ পাবে, যারা যোগ্য কিন্তু অথচ এই দাগিদের মধ্যে মিশিয়ে দেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে তাদেরকে সেফগার্ড করার জন্য, তাহলে কিন্তু যারা অ্যাকচুয়াল যোগ্য তারা কিন্তু কিছুটা স্বস্তি পাবে, এবং আদালতের যে নির্দেশগুলো ছিল সেটা কমপ্লায়েন্সে অনেকটা সুবিধা হবে। দেখুন, প্রথম থেকেই বলি, যখন আদালতের নির্দেশ হয় একটি MA অ্যাপ্লিকেশন করে যে পর্ষদ, সেখানে বলা হয় যে যারা অলরেডি চিহ্নিত হয়নি দাগি বলে তাদের যাতে স্কুলে যেতে দেওয়া হয়, সেটা ধরুন যারা শিক্ষা কর্মী এবং যারা শিক্ষক প্রত্যেকের জন্যই সেই প্রেয়ার করা হয়, এবং সেখানে দেখানো হয় যে স্কুলের যারা বাচ্চারা আছে পুরো এডুকেশন সিস্টেম সেখানে একটা থ্রেটের মুখে পড়তে পারে, এবং বাচ্চারা পঠন পাঠন থেকে তারা ডিপ্রাইভ হবে। সেই কথা মাথায় রেখেই কিন্তু যারা শিক্ষক অর্থাৎ 9, 10 এবং 11, 12 যারা শিক্ষকরত ছিলেন অথচ যারা চিহ্নিত হয়নি টেন্টেড বলে, তাদের কিন্তু সেই যে প্রেয়ারটা ছিল সেটা কিন্তু গ্র্যান্ট করে, এবং সঙ্গে সঙ্গে কিছু নির্দেশ কিন্তু সুপ্রিম কোর্ট স্পেসিফিক্যালি বলে দেয়, এবং আরো যে শিক্ষাকর্মীদের ক্ষেত্রে
সেটা কিন্তু গ্র্যান্ট করা হয়নি। সেখানে কিন্তু স্পষ্টতই অর্ডারে লিখে দিয়েছিল যেহেতু এর দুর্নীতির পরিমাণ হিউজ, 50% 60% বেশি, একটা সিলেকশন প্রসেসে মোর দ্যান 50-60% সেখানে দুর্নীতির সংখ্যা আছে বলে জজ সাহেবরা সেখানে সেই ইন্টারিম যে প্রেয়ার ছিল সেটা কিন্তু দিতে অস্বীকার করে। কিন্তু শিক্ষকদের ক্ষেত্রে 9, 10 অর্থাৎ 11-এর যারা শিক্ষক ছিলেন তাদের ক্ষেত্রে সেই কিন্তু আপাতত শিক্ষার কথা মাথায় রেখে, বাচ্চাদের কথা মাথায় রেখে কিন্তু তাদের স্কুলে যাওয়ার অনুমতি দিয়েছে। কিন্তু এই যে লিস্ট, এর কারা স্কুলে যাবে কারা স্কুলে যাবে না, সেটা কিন্তু যে আমাদের যে শিক্ষামন্ত্রী ছিলেন তিনিই কিন্তু নিজের মুখে বলেছিলেন সেটা পাবলিশ করা হবে, সেটা কিন্তু পাবলিক ডোমেনে দেওয়া হবে। কিন্তু পরবর্তীতে দেখা গেল তিনি নিজেই অস্বীকার করে বসলেন যে আমরা পাবলিশ করব না, আমরা সব গোপনে গোপনে দেবো। আপনি জানেন এই সিলেকশন প্রসেস প্রথম থেকে যে রুলগুলো ছিল, রুলগুলোতে কিন্তু স্পষ্ট বলা ছিল যে ব্রেকিং অফ মার্কস পাবলিশ করতে হবে, সেটা লিস্ট পাবলিশ হয়নি। যদি প্রথমেই সেই লিস্ট পাবলিশ হয়ে যেত পাবলিক ডোমেনে তাহলে তো আর এত কিছু, এত সমস্যার সম্মুখীন হতে হতো না। তারা ইচ্ছাকৃতভাবে এই যে গোপনে একটা মেলের মাধ্যমে বা ধরুন বিভিন্ন গোপন পদ্ধতিতে, যেখানে পাবলিকরা কিছু জানতে পারবে না, যারা ক্যান্ডিডেট তারা কিছু জানতে পারবে না, কারা সেই টেন্টেড লিস্টের মধ্যে পড়ছে কারা আনটেন্টেড লিস্টের মধ্যে পড়ছে সেটা তারা জানতে পারবে না, সেই রকম একটা পন্থা অবলম্বন করে আবার একটা দুর্নীতির ব্যবস্থা তারা করে ফেলেছে। এখানে দেখা গেছে যে যারা ধরুন টেন্টেড লিস্টে আছে তারা তো তাহলে নাম বলে দেবে, কাকে টাকা দিয়েছে কিভাবে টাকা দিয়েছে, সেই ভয়েই কিন্তু এই যে টেন্টেড লিস্ট এবং আনটেন্টেড লিস্ট তারা দিতে বারবার অস্বীকার করছে। এবং এটা কিন্তু তাদের দুর্নীতি ঢাকার জন্যই করছে। তারা ভালো করেই জানে যে দুর্নীতি হয়েছে এবং কারা কারা করেছে। এই দুর্নীতি ঢাকার জন্যই কিন্তু তারা বারবার এই একটা গোপন পদ্ধতি অবলম্বন করছে এবং যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করছে এবং একটা ধোঁয়াশা ক্রিয়েট করে রাখতে চাইছে।